মনে পড়ে অনেক কথা। এখানে গল্প নয়, সত্য ঘটনা বলা হয়। শহরের ছেলে নেই, কোনোদিন ভূতে বিশ্বাস করতো না, কিন্তু গ্রামের সেই প্রাচীন বেলগাছ আর তার রক্ষক ব্রহ্মদত্ত তাকে এমন এক শিক্ষা দিয়েছিল যে সে কোনোদিনই ভুলতে পারবে না। অন্ধকার রাতে একাকী বেলগাছের নিচে কি ঘটেছিল নীলের সাথে, আজও কিন্তু সেই শহরের মানুষরা ওই পথ দিয়ে যেতে একটু ভয় ভয় পায়। সময় অতিবাহিত হয়েছে, অনেক বছর হলো, কিন্তু মানুষের মনের মধ্যে সেই সুপ্ত ভয় এখনো একটু হলেও রয়ে গেছে। আজ আমি আপনাদের এমন এক গল্পের কথা বলছি যা আমি আমার শৈশবে ঠাকুরদার মুখে শুনেছিলাম। ডায়েরির পাতায় সেই পুরনো কথাগুলো আজ আবারও জীবন্ত হয়ে উঠেছে আপনাদের উপহার দেওয়ার জন্য। আচ্ছা, আপনারা কি কখনো অলৌকিক বা অদ্ভুত কোনো ঘটনার মুখোমুখি হয়েছিলেন বা হয়েছেন? আজ তেমনই এক গা ছমছমে সত্য ঘটনার কথা আমি আপনাদের বলছি। আমাদের সেই পুরনো পৈতৃক বাড়িতে ঠাকুরদার কাছে বিকেলবেলায় নাতি নাতিরা সব গোল হয়ে বসতাম। পড়াশোনা শেষ হতেই ঠাকুরদার শুরু হতো গল্পের আসর। একদিন ঠাকুরদা নিজের জীবনের এমন এক অভিজ্ঞতার কথা শোনালেন যা আজও আমার কানে বাজে। আমাদের সেই যৌথ পরিবারের ঠাকুরদার ছেলে, ছেলের বউ আর আমরা নাতি নাতিরা সবাই এক ছাদের নিচেই থাকতাম। সেই বিশাল বড় বাড়ির পেছনের দিকে একটা অন্ধকার গলি ছিল। অদ্ভুত বিষয় হলো, সেই গলি দিয়ে সাধারণত কোনো মানুষ সচরাচর যাতায়াত করতো না। শহরের কাছে ওটা একটা ছিল পরিত্যক্ত অন্ধকার গলি। কেউ জানতো না কেন ওই গলিটা সবসময় এত নিস্তব্ধ ও অন্ধকার হয়ে থাকতো। ঠাকুরদার সেই দিনের বর্ণনা অনুযায়ী সেই গলির নির্জনতা আর জমাট বাঁধা অন্ধকার যেন কোনো এক অজানাকে ইশারা করত। আজ যখন পেছনের দিকে ফিরে তাকাই তখন বুঝতে পারি সেই অন্ধকার গলি ছিল না। মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে যা ধুলোবালি মাখা সময়ের তলায় চাপা পড়ে যায়। আজ তেমনই এক ধূসর গলির কথা মনে পড়ছে। সেই গলিটি ছিল ঠিক আমার ঠাকুরদার বাড়ির গা ঘেঁষে। এক দীর্ঘ পথ অতিক্রম করে গলিটি যেন মিশে গিয়েছিল ঠাকুরদার বাড়ির পেছনে পরিত্যক্ত পড়ে থাকা একটি ফাঁকা জায়গার সঙ্গে। আর পড়ে থাকা সেই পরিত্যক্ত ফাঁকা জায়গাটির মাঝখানে ছিল একটা বেলগাছ। বেলগাছটির শাখা প্রশাখা আর পত্রপল্লব এমন এক আবেশ তৈরি করত যা যে কারো দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। লোকমুখে শোনা যেত সেই বেলগাছে বাস করতেন এক অতি প্রাকৃত সত্তা, ব্রহ্মদত্ত। আপনারা কি ব্রহ্মদত্তের নাম শুনেছেন? যদিও এই বিষয়ে আমার প্রত্যক্ষ কোনো জ্ঞান নেই, তবুও শৈশবে ঠাকুরদার মুখে শোনা এই গল্পগুলো আজও আমার মনে অবচেতন কোণে ভিড় করে। পাড়ার লোকেরা বলতো গাছটি নাকি অভিশপ্ত, কেউ সেটিকে কাটার সাহস দেখাতো না, পাছে কোনো অমঙ্গল হয়। ঠাকুরদার কাছে শোনা সেই বর্ণনাগুলো আজও কিন্তু আমাকে একটু হলেও ভাবায়। ঠাকুরদা বলতেন যখন রাত নামত তখন সেখানে একটা বিশাল নিস্তব্ধতা বিরাজ করত। ঠিক তখনই সেই পরিত্যক্ত গলি থেকে ভেসে আসতো এক অদ্ভুত শব্দ, খট 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 খট। সেই শব্দ যেন কোনো এক অদৃশ্য প্রতীকের উপস্থিতি জানান দিত। আবার ভোরের আলো ফুটতেই সেই রহস্যময় শব্দ আবার যেন সেই সময়ের অতলে মিলিয়ে যেত। শৈশবের সেই ভয়ঙ্কর সুন্দর স্মৃতি আজ আমাকে প্রশ্ন করতে বাধ্য করে, সেই শব্দ কি শুধু মনেরই ভুল ছিল, নাকি কোনো এক অতীত আজও সেই গলিপথে তার অস্তিত্বের ছাপ রেখে যায়? মানুষের মন বড় অদ্ভুত। আমরা যখন কোনো ঘটনার ব্যাখ্যা বুঝে পাই না, তখন হয় আমরা সেটিকে অলৌকিক বলে মেনে নিই, নয়তো যুক্তির জালে বন্দি করার আপ্রাণ চেষ্টা করি। আমার হাতে থাকা এই ডায়েরিটি তেমনই এক অমীমাংসিত রহস্যের সাক্ষী। সেই সময় ওই পাড়ার লোক সেইভাবে বুঝতে পারেনি, হয়তো ভেবেছিল কোনো অ্যান্টিসোশ্যাল বা কোনো হয়তো চোরের উপদ্রব, যারা নাকি ওখানে সমাজবিরোধী কাজকর্মগুলো তারা করে থাকে। আশ্চর্যের বিষয় হলো, এই রহস্যের কিনারা করতে তৎকালীন পুলিশ প্রশাসনকেও তলব করা হয়েছিল। ইনভেস্টিগেশন চলল,
পাড়ার লোকজন রাত জেগে পাহারাও দিল। সবই করা হলো অত্যন্ত বৈজ্ঞানিক এবং শৃঙ্খলাবদ্ধ উপায়ে, কিন্তু ফলাফল শূন্য। কোনো রক্তমাংসের মানুষের অস্তিত্ব সেখানে ধরা পড়েনি, কোনো জাগতিক চিহ্নও খুঁজে পাওয়া যায়নি। সেই গলিপথে অবশেষে যখন মানুষের সমস্ত পার্থিব বুদ্ধি আর প্রচেষ্টা ব্যর্থ হলো, তখন তারা দ্বারস্থ হলেন এক আধ্যাত্মিক সাধকে। বিজ্ঞানের পরাজয় যেখানে নিশ্চিত হলো, সেখান থেকেই শুরু হলো বিশ্বাসের এক নতুন অধ্যায়। সেই সাধকের মতে সেই প্রাচীন বেলগাছিতে বাস করতেন এক ব্রহ্মদৈত্য। ভোরবেলা ও রাতের বেলা সেই শব্দ আসলে ছিল তার ভ্রমণের পদধ্বনি। সারাদিনের কোলাহল শুরুর আগেই তিনি লোকচক্ষুর অন্তরালে চলে যেতেন সেই গলিপথে খট 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 খড়মের আওয়াজ করে। বিজ্ঞান বলে যা আমরা দেখি না তার অস্তিত্ব নেই, কিন্তু এই ডায়েরির প্রতিটি শব্দ প্রশ্ন তোলে, আমাদের দৃশ্যমান জগতের ওপারেও কি অন্য কোনো জগৎ সমান্তরালভাবে বয়ে চলেছে, যার উত্তর আজও আমাদের সকলের অজানা। মানুষের যুক্তি যেখান থেকে শেষ হয়, সেখান থেকে তো শুরু হয় আদিম বিশ্বাসের এক সমান্তরাল জগৎ। আধুনিক বিজ্ঞান আজ হয়তো হেসেই উড়িয়ে দেবে, কিন্তু ঠাকুরদার মুখে শোনা সেই সময় বেলগাছটির নিচে দাঁড়ালে রক্তে যেন এক হিম শীতল স্রোত বয়ে যেত। ঠাকুরদার মুখেই শোনা যখন প্রতিদিন মাঝরাতে আর ভোরবেলায় ওই খড়মের খটখট শব্দটি শোনা যেত, তখন নাকি তার সঙ্গে একটা সুন্দর ধূপের গন্ধ সবাই সেই সময় ঘুরে ফিরত। লোকমুখে শোনা যেত ওই বৃক্ষে অধিষ্ঠান করতেন স্বয়ং ব্রহ্মদৈত্য। তিনি কোনো সাধারণ অশরীরী আত্মা ছিলেন না, তিনি ছিলেন ওই যে জায়গাটা পড়েছিল সেই জায়গায় যিনি মালিক ছিলেন, তারই কোনো এক বংশধর, অর্থাৎ বংশের এমন এক প্রাচীন সত্তা যার ক্ষমতার কাছে মানুষের কোনো স্পর্ধা খাটে না। ভালো মানুষের জন্য তিনি যেমন ছিলেন শান্ত ছায়ার মতন, খারাপ মানুষের কাছে তিনি হয়ে উঠেছিলেন রুদ্ররূপ। আর আশ্চর্যের বিষয় ছিল গাছটি অজীয় প্রাণশক্তি। তীব্র রোদ, প্রলয়ঙ্করী ঝড় কিংবা দীর্ঘদিনের অনাবৃষ্টি কোনো কিছুই ওই গাছের একটি পাতাকেও শুকিয়ে ঝরিয়ে দিতে পারত না। প্রকৃতি যেখানে হার মেনে যেত, সেখানে ওই গাছটি তার চিরসবুজ রহস্য নিয়ে দণ্ডায়মান থাকত। এবার আসি আসল কথায়। শহরের এক নাস্তিক ও অ্যান্টিসোশ্যাল ছেলে যার নাম নীল। পাড়াশুদ্ধ লোক তাকে অ্যাভয়েড করেই চলত, কেউ পছন্দ করতো না। একদিন সে তার বন্ধুদের সঙ্গে বাজি লড়ল। তখন নীলের বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ তারা তাকে বারবার বারণ করেছিল যে নীল এমন ভুল কাজ করিস না, ওই বেলগাছে ব্রহ্মদৈত্য থাকে। নীল হাসতে হাসতে তার বন্ধুকে বলেছিল, আরে রাখ তোর ব্রহ্মদৈত্য, বিজ্ঞান উন্নত হয়েছে আর তুই এখনো এইসব গাঁজাখুরির গল্পে বিশ্বাস করিস? আজ রাতে আমি ওই গাছের নিচে 1 ঘন্টা কাটাবো, বাজি ধর। রাত তখন 12টা, চারিপাশ নিঝুম, শুধু ঝিঝি পোকার ডাক। শুরুতে সবটাই স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু হঠাৎই নীল খেয়াল করলো তার চারিপাশটা একদম নিঃশব্দ হয়ে গেছে। ঝিঝি পোকার ডাক বন্ধ, এমনকি বাতাসের শব্দও নেই। ঠিক তখনই তার নাকে ভেসে এলো সেই তীব্র সুগন্ধ, এবং ঠিক তার পরেই হঠাৎ করে গাছের ওপর থেকে সব শুকনো পাতাগুলো ঝরে পড়তে শুরু করলো। নীল ওপর দিকে তাকালো। সে যা দেখলো তাতে তার রক্ত হিম হয়ে গেছিল। সে দেখলো সে অন্ধকারের মধ্যে এক দীর্ঘকায় অবয়ব, যার শরীর থেকে হালকা একটা আভা বেরোচ্ছে। তার পা দুটো উল্টো এবং সে ডাল থেকে নিচের দিকে ঝুলে আছে। নীল দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু সে দেখলো সে একই জায়গায় বারবার ফিরে আসছে। সে যেখানেই যাচ্ছে সেই বেলগাছটি যেন তার সাথেই রয়েছে। সেদিন নীল স্পষ্ট শুনেছিল কে যেন গম্ভীর গলায় বলছিল নীলকে উদ্দেশ্য করে, শুদ্ধ আত্মা ছাড়া এখানে কেউ প্রবেশ করতে পারে না। তার প্রচণ্ড তাপ অনুভূত হচ্ছিল এবং নাকে আসছিল এক তীব্র ধুনোর গন্ধ। তারপর সব কিছু কেমন যেন নিশ্চুপ হয়ে গেল। তারপরে নীলের আর কিচ্ছু মনে নেই। পরের দিন সকালে নীলের বাড়ির লোক ও তার বন্ধুবান্ধবরা সেই বেলগাছের নিচ থেকে নীলকে অচৈতন্য অবস্থায় খুঁজে পায়, কিন্তু
তারপর থেকে নীল আর কখনো চোখে দেখতে পায় না, তার দুটো চোখ অন্ধ হয়ে গেছিল। সেদিনের পর থেকে নীলের চেহারার মধ্যে এমন এক পরিবর্তন পাড়াসুদ্ধ লোক দেখেছিল, যেন সেই নীল আর এই নীলের মধ্যে কোনো সামঞ্জস্য নেই। নীল যখন তার সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলছিল, তখন সেখানে পাড়া প্রতিবেশীর সঙ্গে আমার ঠাকুরদাও কিন্তু প্রত্যক্ষদর্শী হিসাবে ছিল। আজ হয়তো আমার ঠাকুরদা বেঁচে নেই, অনেক বছর হয়ে গেছে উনি গত হয়েছেন, কিন্তু তার মুখ থেকে এই সত্য ঘটনাটি আমি আপনাদের কাছে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে গিয়ে জানাবেন। তাহলে বিজ্ঞানের বাইরেও এমন কিছু থাকে, এমন কিছু ঘটনা ঘটে যা বিজ্ঞানের যুক্তিতে হয়তো ব্যাখ্যা দেওয়া যায় না। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসছি পরের এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে একটা লাইক করবেন আর আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।